হ্যালো বন্ধুরা, নমস্কার, আদাব, আসসালামু আলাইকুম। উত্তম রিয়াকশন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি উত্তম আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজ যে ভিডিওতে রিয়াকশন দেব সেই ভিডিওটি নেওয়া হয়েছে চ্যানেল ইউনিক থেকে। ভিডিও টাইটেল হচ্ছে সেভেন সিস্টার কি, কেন বাংলাদেশ সেভেন সিস্টার দখল করতে চায়, সেভেন সিস্টার অফ ইন্ডিয়া লুৎফারুজ্জামান বাবর। বন্ধুরা, ভিডিও টাইটেল অনুসারে আমি ভাবছি হাসবো না কান্না করব। এটাই, বাংলাদেশ সেভেন সিস্টার দখল করতে চায়, এটাও আজ আমাদের শুনতে হচ্ছে, দেখতে হচ্ছে, ভাবতে হচ্ছে যে বাংলাদেশ ভারত তৈরি করে দিয়েছে, যে বাংলাদেশকে স্বাধীনতা এনে দিয়েছে, সেই বাংলাদেশ এখন ভারতের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু ভারতের সাথে বাংলাদেশ বৈরিতা করে এই এরিয়াতে টিকে থাকতে পারবে তো? আর কিভাবে বাংলাদেশ সেভেন সিস্টার রাজ্য দখল করে নিতে চায় সেই সব জানতে পারবো আজকের এই ভিডিওতে। তাহলে দেরি না করে এরকম একটা ইন্টারেস্টিং টপিক প্রথমে দেখি, আর এরপরে আমার বিশ্লেষণ থাকবে। ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান। আমি চেষ্টা করব সেই সব ভিডিওতে রিয়াকশন দেওয়ার। আর হ্যাঁ, অরিজিনাল ভিডিও লিংক আমার ডিসক্রিপশনে মেনশন করা থাকবে, আপনারা চাইলে চ্যানেলটি ভিজিট করতে পারেন এবং চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই দেখতে পারেন। কিভাবে বাংলাদেশের পরিধি আমি বাড়াবো, সীমানাকে আমি বাড়াবো, this is a priority to me. If you destabilize Bangladesh, it will spill over all around Bangladesh, including Myanmar and Seven Sisters and West Bengal, everywhere. লুৎফুরজামান বাবর ভারতের সেভেন সিস্টারে অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করেছিলেন। যদি লুৎফুরজামান বাবরের সেই 10টা অস্ত্র আসামের বিদ্রোহী গোষ্ঠী উলফার নিকট পৌঁছাতো তাহলে হয়তো ভারতের সেভেন সিস্টার্স ভারতের অংশ থাকতো না। এই সেভেন সিস্টার্স স্বাধীন রাষ্ট্রে পরিণত হতো, আর এতে করে সেভেন সিস্টার্সের কিছু অংশ বাংলাদেশের সাথে যুক্ত হতো। সেভেন সিস্টার্সকে দখল করার কথা শুধুমাত্র লুৎফুরজামান বাবরই বলেনি, তারেক জিয়া তার একটি ইন্টারভিউ বলেছিল, কিভাবে বাংলাদেশের পরিধি আমি বাড়াবো, সীমানাকে আমি বাড়াবো, this is a priority to me. তাছাড়া মাওলানা ভাসানীও সেভেন সিস্টার্স দখলের কথা বলেছিলেন। তবে অনেকেই জানি না সেভেন সিস্টার্স আসলে কি। সেভেন সিস্টার্স বাংলাদেশের রাজনীতিতে এবং ভারতের রাজনীতিতে কেন এত গুরুত্বপূর্ণ, ভারত কেন সেভেন সিস্টার্সকে নিয়ে সবসময় চিন্তাতে থাকে। চলুন প্রথমে আমরা জেনে আসি সেভেন সিস্টার্স সম্পর্কে, তারপরে আমরা জানবো মাওলানা ভাসানী, তারেক জিয়া এবং লুৎফুরজামান বাবর কেন এই সেভেন সিস্টার্স দখল করতে চেয়েছিল। তার আগে চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি ক্লিক করে দিন। ভারতের উত্তর পূর্বে 7টি রাজ্য রয়েছে যাদেরকে একত্রে সেভেন সিস্টার্স বলা হয়। ভারতের সাথে সাথে আশেপাশের দেশগুলোর জন্য সেভেন সিস্টার্স অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনুস সেভেন সিস্টার্সকে নিয়ে একটি মন্তব্য করে, যার কারণে এটি আবারও আলোচনায় উঠে এসেছে। If you destabilize Bangladesh, it will spill over all around Bangladesh, including Myanmar and Seven Sisters and West Bengal,
everywhere. সেভেন সিস্টার্সের ইতিহাস শুরু হয় 1972 সালে। সেই বছর ত্রিপুরার একজন বিখ্যাত সাংবাদিক জ্যোতিপ্রকাশ সাইকিয়া একটি রেডিও টক শোতে এই 7টি রাজ্যকে সেভেন সিস্টার্স নাম দেয়। এই 7টি রাজ্য ছিল অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয় এবং আসাম। এই 7টি রাজ্যের ওপরে তিনি একটি বইও লেখেন, যার নাম দিয়েছিলেন ল্যান্ড অফ সেভেন সিস্টার্স। এরপর থেকে নামটি জনপ্রিয়তা অর্জন করে। এই 7টি রাজ্যের আয়তন হচ্ছে 2,55,500 বর্গ কিলোমিটার। এটি ভারতের মোট এলাকার 7%। এইসব রাজ্যগুলি একে অপরের সাথে নির্ভরশীল হলেও সংস্কৃতি ও পরিবেশের দিক থেকে তারা একে অপরের থেকে স্বতন্ত্র। এই 7টি রাজ্যে ধর্মীয় এবং জাতিগত বৈচিত্র্যতা রয়েছে, তবে রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক দিক থেকে এই 7টি রাজ্যের অনেক মিল রয়েছে। ভূ রাজনৈতিকভাবে তাদের অবস্থান, প্রাকৃতিক সম্পদ এবং বৈচিত্র্যময় সামাজিক কাঠামো পুরো বিশ্বে অতুলনীয়। তাদের বেশিরভাগই আদিবাসী এবং উপজাতি সম্প্রদায়ের। আসাম রাজ্যের মাধ্যমে এই সেভেন সিস্টার্স ভারতের মূল ভূখণ্ডের সাথে যুক্ত হয়েছে, তবে পূর্বে এসব রাজ্য ভারতের অন্তর্ভুক্ত ছিল না। দীর্ঘদিন ধরে আদিবাসী রাজারা এই জায়গাগুলো শাসন করত, যার ফলে গারো, খাসিয়া, ত্রিপুরা এবং সেভেন সিস্টার্সের সকল রাজ্যরা নিজেদেরকে স্বাধীন করার দাবি করছে। তারা ভারতের অধীনস্থ হয়ে থাকতে চায় না, তারা সকলেই স্বাধীন রাষ্ট্র চায়। সম্প্রতি ভারতের স্বাধীনতা দিবসে মণিপুরের অনেক আদিবাসীরা নাগা পতাকা উড়িয়ে স্বাধীনতার ঘোষণা দেয়। তখন এই বিষয়টি বিশ্ববাসীর নজর কাড়ে। ভারতের মূল ভূখণ্ড থেকে এই রাজ্যগুলো অনেক দূরে অবস্থিত। ভারত থেকে এই 7টি রাজ্যে যাওয়ার একটি মাত্রই পথ রয়েছে, যেটি 60 কিলোমিটার লম্বা। এই সরু পথকে বলা হয় চিকেন নেক করিডর। এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর দিকে অবস্থিত, কিন্তু এই পথ ব্যবহার করা ভারতের জন্য অনেক ব্যয়বহুল এবং অনেক বেশি সময় সাপেক্ষ, যার কারণে ভারত চায় বাংলাদেশের মধ্য দিয়ে রাস্তা তৈরি করতে। তারা বাংলাদেশের মধ্য দিয়ে ট্রেন চালিয়ে এই 7টি রাজ্যে যেতে চায়। তবে বিশ্লেষকরা বলছে, এরকম ট্রানজিট বাস্তবায়ন করলে সেটি ভারতের জন্য বেশি লাভজনক হবে। এতে বাংলাদেশ তেমন একটা সুবিধা পাবে না। সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশকে কেউ অস্থিতিশীল করতে চাইলে চারিদিক থেকে অস্থিতিশীলতা ছড়িয়ে পড়বে। প্রতিবেশী মিয়ানমার, ভারতের সেভেন সিস্টার্স এবং পশ্চিমবঙ্গ সব জায়গাতে ছড়িয়ে পড়বে অস্থিরতা। ডক্টর ইউনূসের এই কথার কারণে ভারত সম্প্রতি নড়েচড়ে বসেছে। ভারত বুঝতে পেরেছে শেখ হাসিনার মতো ডক্টর মোহাম্মদ ইউনূসকে কন্ট্রোল করা যাবে না। এবার আসা যাক সেভেন সিস্টার্সের সাথে মাওলানা ভাসানী, তারেক জিয়া আর লুৎফুজ্জামান বাবরের কি সম্পর্ক। মাওলানা ভাসানী তার এক ভাষণে বলেছিলেন, আসাম আমার, পশ্চিমবঙ্গ আমার, ত্রিপুরাও আমার। এগুলো ভারতের কবল থেকে ফিরে না পাওয়া পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা ও মানচিত্র পূর্ণতা পাবে না। তিনি কেন কথা বলেছিলেন তা বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক বেশি সময় লাগবে, কারণ বাংলাদেশের সীমানা ভাগ করার প্রক্রিয়া ছিল অনেক বেশি বিতর্কিত। এটি 1947 সালের কথা। ব্রিটিশ আইনজীবী সিরিল জন রেডক্লিফ তিনি ব্রিটিশ শাসিত ভারতকে ভাগ করেছিলেন। তিনি যেভাবে ভারতবর্ষকে ভাগ করেছিলেন তাতে বেশিরভাগ মানুষই সন্তুষ্ট ছিল না। কাগজে কলমে ভারতকে ভাগ করার জন্য মাত্র 5 সপ্তাহ সময় দেওয়া হয়েছিল, কিন্তু তিনি ভারত পাকিস্তানের যে সীমানা এঁকেছিলেন সেটি এখনো ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনার কারণ। 1947 সালের আগস্টে হিন্দু শাসিত ভারত এবং মুসলিম শাসিত পাকিস্তানের উদ্ভব হয়। ব্রিটিশ শাসিত ভারতে ছিল 2টি বড় প্রদেশ, যেখানে মুসলিম ও অমুসলিম ছিল প্রায় সমান। এর একটি হলো পূর্ব দিকে বাংলা এবং পশ্চিম দিকের পাঞ্জাব। এই 2টি প্রদেশের মধ্যে লাইন টেনে দেওয়া অত্যন্ত জটিল একটি কাজ ছিল। এই কাজটি করতে রেডক্লিফকে নির্ভর করতে হয়েছিল কিছু অনর উপদেষ্টা, একটি পুরনো মানচিত্র এবং জনসংখ্যার ফুল ইনফরমেশন। শত বছর ধরে পাশাপাশি বসবাস করে আসছে এমন কোন সম্প্রদায়কে সোজা লাইন টেনে বিভক্ত করা খুব একটা সহজ কাজ ছিল না। তখন এই নিয়ে অনেক উত্তেজনা ছিল এবং রেডক্লিফ নিজেও জানতেন যে এই লাইন টেনে দেওয়া কতটা ঝুঁকির কাজ ছিল। সীমানা টেনে দেওয়ার সময় লক্ষ লক্ষ মানুষ স্বাধীনতার আনন্দে ব্যস্ত ছিল। তারা নিজেরাই জানতো না তারা ঠিক কোন দেশের অধিবাসী হতে যাচ্ছে। শুধুমাত্র রেডক্লিফ লাইন টানার জন্য 1,20,00,000 মানুষকে এক দেশ থেকে অন্য দেশে চলে যেতে হয়। এতে করে শুরু হয় ধর্মীয় সহিংসতা আর প্রাণ হারায় কয়েক লক্ষ মানুষ। ধর্মের ভিত্তিতে দেশ ভাগ করা এটি কোনো যৌক্তিক কাজ হতে পারে না, কারণ একটি দেশে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করবে এটাই স্বাভাবিক। এটি এমন একটি বিভক্তি ছিল যেটি এখনো পর্যন্ত ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে রেখেছে। রেডক্লিফ যখন দেশ ভাগ করেছিলেন তখন ভারত ছাড়ার আগেই তিনি তার সকল নথি পুড়িয়ে ফেলেছিলেন। তিনি তার ভুল বুঝতে পেরেছিলেন, তবে দেশে ফেরার পরে তিনি ব্রিটিশ সরকারের কাছ থেকে নাইট উপাধি পান। সে ভালো করেই জানতো পাঞ্জাবি আর বেঙ্গলিরা তার সম্পর্কে কি চিন্তা করবে। তিনি নিজেই বলেছেন, এই লাইন টেনে দেওয়ার পর অন্তত 8 কোটি মানুষ আমাকে ঘৃণা করবে। ব্রিটিশরা ভারত ছেড়ে যাওয়ার আগে চেয়েছিল এমন ভাবে দেশ ভাগ করে দিতে যাতে করে আজীবন একটি ঝামেলা লেগে থাকে। মাওলানা ভাসানী বাংলার এই ভাগ মেনে নিতে না পেরে তার ভাষণে বলেছিলেন, পশ্চিমবঙ্গ, আসাম
আসাম এবং ত্রিপুরার কথা। তিনি সে সময় বাংলাদেশের সীমানা নিয়ে মুখ খুললেও পরবর্তীতে বহুদিন কোনো নেতা এ বিষয়ে মুখ খোলেনি। তবে এই নিয়ে 2005 সালের দিকে তারেক জিয়া টকশোতে বলেছিল। আপনারাই শুনুন তারেক জিয়া কি বলছে। কিভাবে বাংলাদেশের পরিধি আমি বাড়াবো, সীমানাকে আমি বাড়াবো। 2004 সালে বাবরের 10 ট্রাকের কথা তো আপনারা জানেন। লুৎফুজ্জামান বাবর সেই সময় ভারতের সেভেন সিস্টার্সে অস্থিরতা তৈরি করতে চেয়েছিলেন। যদি বাবর ওই 10 ট্রাক অস্ত্র আসামের উলফার হাতে তুলে দিতে পারত, তাহলে ভারতের সেভেন সিস্টার্স ভারত থেকে আলাদা হয়ে যেত, আর ভারত তাদের অভ্যন্তরীণ বিষয় নিয়ে চিন্তাতে থাকতো, বাংলাদেশের বিষয়ে মাথা ঢোকাতো না। বিশেষজ্ঞরা মনে করেন এতে করে সেভেন সিস্টার্সের বেশ কিছু অংশ বাংলাদেশের মধ্যে চলে আসতো। তো আশা করি সেভেন সিস্টার্স সম্পর্কে আপনারা জানতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ হয়েছে, দেখতে পেলাম। আর বাংলাদেশের পাকিস্তানপন্থী তারেক জিয়ার যে মনোকামনা, এ তো জীবনেও পূর্ণ হবে না। আর বাংলাদেশের মানুষ যে সবসময় একটা কথাই বলে যে ভারত শেখ হাসিনাকে সাপোর্ট করে, ভারত শেখ হাসিনাকে একতরফা সাপোর্ট করে যাচ্ছে। ভারতের সরকার, ভারতের নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে জোর করে ক্ষমতায় বসিয়ে রেখেছে। তো বন্ধুরা, ভারত কি অন্যায় করেছে? ভারতের যে সেভেন সিস্টারই হোক আর পশ্চিমবঙ্গই হোক আর ভারতের যে সুরক্ষা ব্যবস্থা হোক, সেটা যদি কেউ উত্তাল করার চেষ্টা করে, ভারতের সুরক্ষা ব্যবস্থাতে যদি কেউ হস্তক্ষেপ করার চেষ্টা করে, সেই তারেক জিয়াকে ভারত সাপোর্ট করবে, সেই বিএনপিকে ভারত সাপোর্ট করবে। এটাই আশা করে বাংলাদেশের লোক, এটাই আশা করে বাংলাদেশের মানুষ। তারেক জিয়ার এই একটা ভুলের জন্য 14-15 বছর ধরে ক্ষমতা থেকে বাইরে। আবার যদি এই তারেক জিয়া বা জামায়াত ইসলামের এই লুৎফুজ্জামান বাবর এরা যদি আবার ক্ষমতায় আসে, আবার যদি চেষ্টা করে ভারতের ভিতরে অশান্তি ফেলার, ভারতের সেভেন সিস্টারের দিকে যদি চোখ তুলেও তাকায়, তাহলে এবার কংগ্রেস সরকার না, এবার কিন্তু মোদীর সরকার, এবার কিন্তু বিজেপির সরকার, এনডিএর সরকার। এটা কিন্তু মনে রাখতে হবে। ভারত যদি পাকিস্তানের ভিতর দুইবার এয়ার স্ট্রাইক আর ল্যান্ড স্ট্রাইক করতে পারে, বাংলাদেশের অবস্থা কি করবে সেটা বাংলাদেশ এখনো বুঝতে পারছে না। আর এই যে বাংলাদেশের যারা এই যে ভিডিও তৈরি করছে যেসব বন্ধুরা, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে বাংলাদেশের এত বড় ক্ষমতা হয়নি এখনো পর্যন্ত যে ভারতের ভিতরে অশান্তি তৈরি করবে। আর অশান্তি তৈরি করে বাংলাদেশ তো টিকে থাকতে পারবে না, বাংলাদেশ তো আর বাংলাদেশ থাকবে না। যদি সেভেন সিস্টার দখল করার কথায় আসে, তাহলে তো বাংলাদেশও দখল হয়ে যেতে পারে। আপনারা ভাবছেন যে বাংলাদেশ দখল করা সম্ভব নয়, আপনারা তো কিছুই জানেন না। আমি বলবো আপনাদের মাথা মোটা। এই যে এই চ্যানেল ইউনিক থেকে যে সমস্ত বক্তব্য আসছে, ভাইয়া একটু আস্তে, এত উত্তেজনা হলেও চলবে না। তো আপনারা যেভাবে মানে উপস্থাপনা করছেন, এতে ভারত আর বাংলাদেশের মধ্যে সম্পর্ক ভালো তো হবেই না, বরং অবনতি হবে। আপনারা যেভাবে ভারতকে ছোট করে দেখার চেষ্টা করেন, আর আপনারা নাকি বলে থাকেন যে ভারত আপনাদের উপর অধিকার দেখায়, ভারত আপনাদের উপর চাপ সৃষ্টি করে, ভারত আপনাদেরকে ঘৃণা করে, আপনাদেরকে দেখতে পারে না। কিন্তু আপনারা কি করছেন? আপনারা যে সমস্ত ভাষা ব্যবহার করছেন, আপনাদের মনে হয় যে ভারত একদম একটা দুর্বল দেশ। 1962 সালের সেই ভারত, ভারত এখন আর জবাব দিতে পারে না। শুনুন, 1962 সাল আর এখন 2024,
বিশ্বের চতুর্থ পঞ্চম অর্থনৈতিক দেশ 2027 সালে ভারত হবে বিশ্বের তৃতীয় অর্থনৈতিক দেশ। আমাদের লক্ষ্য লড়াই করা না, আমাদের লক্ষ্য কারোর সাথে ঝগড়া করা না, আমাদের লক্ষ্য কারোর সাথে বৈরিতা নয়। আমাদের লক্ষ্য একমাত্র আমরা কিভাবে বিশ্বের তৃতীয় অর্থনৈতিক দেশে পরিণত হতে পারি, কিভাবে আমাদের ভারতবর্ষ বিকশিত একটি দেশ হতে পারে। আমাদের লক্ষ্য হচ্ছে সেইটা। পাকিস্তান 1947 সাল থেকে ভারতের সাথে যে বৈরিতা করে রেখেছে, শুধু কাশ্মীরের জন্যই তারা আমাদের সাথে 4বার যুদ্ধ করেছে, তাতে লাথি তাদেরই পড়েছে। তাদের অর্থনীতি এখন কোথায় দাঁড়িয়ে আছে? তারা বিশ্বের নজর একটা সন্ত্রাসীর দেশ, এই তকমাটা তাদের রয়েছে। তারা এখনো পর্যন্ত ভারতের এক চুল জমি দখল করতে পারেনি। কোন ক্ষেতের মূল হচ্ছে বাংলাদেশ, যে ভারত দখলের করে নেবে। ভারতের পশ্চিমবঙ্গ দখল করার সিদ্ধান্ত, ত্রিপুরা দখল করার সিদ্ধান্ত, যদি এতই দখল করার সিদ্ধান্ত হয়ে থাকে, এতই যদি মনোকামনা হয়ে থাকে, তাহলে 1947 সালে ভারতকে কেন বিভক্ত করা হয়েছিল? কেন বিভক্ত করা হয়েছিল? হ্যাঁ, যদি এতই দখল করার থাকে, তাহলে ভারতের কাছে সারেন্ডার করে দিলেই তো হয়, যে আমরা এখন আর স্বাধীনতা চাই না, আমরা এখন ভারতের সাথে অন্তর্ভুক্ত হতে চাই, এটাই বললে হতো। এতে লড়াই করার কি দরকার আছে? আর একটা কথা মনে রাখবেন, ভারত হাতে চুরি পড়ে থাকে না। ভারতের ক্ষমতা সম্পর্কে এখন আপনাদের নেই। আপনাদের তো আব্বু পাল্টাতে সময় লাগে না, আপনাদের তো আব্বু আছে অনেক। এই আপনারা উপস্থাপনা করছেন ভারতের সাথে যখন যুদ্ধ হবে তখন চীন এসে আপনাদের বাঁচাবে। আব্বু তো চীনও আপনাদের আব্বু, পাকিস্তান আব্বু, অস্ট্রেলিয়া আব্বু, আমেরিকা আব্বু, সম্প্রতি নতুন একটি আব্বু বানিয়েছেন সাউথ আফ্রিকাকে। দেখুন, কোনো আব্বু বাঁচাবে না। যখন ভারত লাথি মারা শুরু করবে না চারপাশ থেকে, তখন কিন্তু কোনো আব্বু বাঁচাবে না। ভারত বাংলাদেশের ভিতরে ঢুকে মারবে না। ভারত সীমানায় নিজের ভিতর দাঁড়ায় থেকে চারিপাশ থেকেই মারবে। আর যখন ব্রহ্মাস মিসাইল যখন একটা করে পড়বে না, তখন আর কেউ বাঁচাতে পারবে না। উপর থেকে যখন ঝাড়বে না রাফেলস, তেজাস, সুকই, এসব যারা যখন যাবে না বাংলাদেশের ভিতরে যখন ঢুকবে, তখন আর বাংলাদেশ থাকবে না। তো আমরা লড়াই পছন্দ করি না, আমরা পছন্দ করি ভালোবাসা, প্রেম, সম্প্রীতি। আর এই যে ডক্টর ইউনুস রাজনীতি করতে এসেছে না ভারতকে ধমকাতে এসেছে? ভারতকে ধমকালে ওই চেয়ারে আর বসে থাকা হবে না। সম্প্রতি খুব লাফালাফি দেখছি। হ্যাঁ, আচ্ছা, এতই সহজ? আরেকটা কথা, সীমানা হত্যা নিয়ে যে সমস্ত কথাবার্তা আপনারা বলে থাকেন, দেখুন, বাংলাদেশ থেকে তুলে নিয়ে এসে ভারতের বিএসএফ কাউকে গুলি করে না। প্রথম কথা আছে এটা। আপনারা যদি ইনলিগাল ভাবে ভারতের সীমানায় পৌঁছানোর চেষ্টা করেন, তাহলে বিএসএফ মারবে। আর মারার পরে বাংলাদেশের যে বর্ডার গার্ড সিকিউরিটি আছে না, তার বাপেরও ক্ষমতা নেই পাল্টা গুলি চালায়। আর পাল্টা গুলি চালালে কি হতে পারে সেটা আপনাদের আইডিয়াও নেই। কথাটা মনে রাখবেন, ঠিক আছে? কথাটা মনে রাখবেন। এটাই হচ্ছে ভারত। ভারতকে যদি ছেড়ার চেষ্টা করো, তাহলে আগামী দিনের শুভেচ্ছা অগ্রিম দিয়ে রাখলাম আমি। এটা আপনারা হয়তো ধমকিও মনে করতে পারেন এবং সাবধানতাও মনে করতে পারেন। একটু সাবধান হয়ে যান। অত ক্ষমতা হয়নি বাংলাদেশের এখনো যে ভারতকে ধমকায়। অত ক্ষমতা হয়নি এখনো বাংলাদেশের যে ভারতের 7 সিস্টার দখল করে নেয়। ভারতের 7 সিস্টার দখল করলে বাংলাদেশ দখল হয়ে যাবে, এটা আপনারা মাথায় রাখবেন। এতদিন আমরা কিচ্ছুই বলিনি, কারণ আমরা বাংলাদেশকে বন্ধুসুলভ ভাবেই দেখেছি। যে বাংলাদেশ আমরা নির্মাণ করে দিয়েছি, সেই বাংলাদেশের উপর যে গুলি চালাতে হবে বা এয়ার স্ট্রাইক করতে হবে, কি সেটা দখল করে নিতে হবে, সেরকম ভাবনা আমাদের মাথায় নেই।
যদি থাকতো তাহলে 1971 সালে ঢাকা থেকে ভারতের সৈন্য সরে আসতো না, এটাও মনে রাখবেন। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট রিয়াকশন ভিডিওতে। ততক্ষণ সবাইকে নমস্কার। আর হ্যাঁ, আমার চ্যানেলে স্ট্রাইক মারবেন না। যদি আপনারা চান যে আপনাদের ভিডিওতে আমি জবাব দিই, তাহলে আর স্ট্রাইক মারবেন না, রিপোর্ট করবেন না। কারণ আপনারা যেটা বলবেন তার প্রতিবাদ আমরা তো করব, আপনাদেরকে আয়না তো আমরা দেখাবো। এই জন্য বলছি যে স্ট্রাইক মারবেন না। যদি আপনার কথা ভালো না লাগে ভিডিওটা রিমুভ করে দেবেন, ঠিক আছে, কিন্তু স্ট্রাইক মারবেন না। স্ট্রাইক মারে যারা কায়ের, যারা দুর্বল, যারা তাদের কথার প্রতিবাদ সহ্য করতে পারে না, তারাই। তো এই জন্য বলছি স্ট্রাইক মারবেন না চ্যানেলে, ঠিক আছে। আপনারা যেরকম ভিডিও নির্মাণ করবেন তার প্রতিবাদ আমরা এখান থেকে অবশ্যই করব, ঠিক আছে। ভালোবাসা দিলে ভালোবাসা, আর ঘৃণা দিলে ঘৃণাই পাবেন। যদি কাহের হয়ে থাকেন তাহলে স্ট্রাইক মারবেন, আর যদি সৎ সাহসে আপনারা এইভাবে ভিডিও তৈরি করেন, তার প্রতিবাদ যদি আপনাদের শোনার সাহস থাকে, তাহলে চ্যানেলে স্ট্রাইক মারবেন না, ঠিক আছে।